যারা মাইক জুড়ে আমার এই ভাষণ অথবা আমার এই কথাগুলো যারা শুনছেন, যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন, আমাদের চেয়ে যারা শ্রদ্ধেয়, আমার চেয়ে যারা বড়, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। এবং আজকে এই বাজার সভার মধ্য দিয়ে আমি বর্তমান পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমরা কেন তীব্রমথা করতে বাধ্য হয়েছি? প্রথমে আমাদের জানতে হবে বন্ধুগণ, তীব্রমথা একটা পার্টি নয় অথবা একটা রাজনৈতিক দল নয়। তীব্রমথা হচ্ছে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল। কারণ জাতির দুঃখ দুর্দশা তুলে ধরার ক্ষেত্রে মহারাজা যে ধরনের নেতৃত্ব বর্তমান সময়ে আমাদের সম্মুখে বা আমাদেরকে দিচ্ছে, তার জন্য অগ্রিম অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেও শেষ হয় না। তো কাজে মহারাজার নেতৃত্বে আমরা আজকে যে বর্তমান সময়ে এই জাতির দুঃখ দুর্দশা পাড়ে পাড়ে গিয়ে যে তুলে ধরার একটা অপরচুনিটি অথবা একটা যে সুযোগ পেয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মহারাজ হিজ হাইনেস মহারাজা প্রভাগরা প্রচুর কিশোর মানিক্য বাহাদুরকে। কারণ উনার মধ্য দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের সমগ্র যে জনজাতি ভাই বোনেরা অথবা ইন্ডিজিনাস যারা পিপল রয়েছে, তারা সক্রিয় হতে শিখেছে এবং আমাদের যে আওয়াজ যে তুলে ধরার অধিকার, সেই অধিকারটা আমাদেরকে দেখিয়েছেন এবং বুঝিয়েছেন, যার কারণে আজকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহারাজের নাম সমস্ত দেখাতে ছড়িয়ে পড়েছে। তো কাজে অনেকে বলেন যে আমাদের যে তীব্রমথা সেটা একটা কমিউনিস্ট অথবা কমিউনিটি বেসিস রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি অথবা যদি পর্যবেক্ষণ করি, তে এই তীব্রমথার যে আদর্শগুলা আপনারা একটু পর্যালোচনা এবং বিশ্লেষণ করে দেখুন। এই তীব্রমথার মধ্যে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যোগদান করেছে আজকে মহারাজার আদর্শকে বিশ্বাস রেখে। আমাদের যে মহারাজার যে পূর্বপুরুষরা এই ত্রিপুরা রাজ্যে শাসন করে গেছেন, আপনারা সবাই ইতিহাসের সম্বন্ধে অবগত আছেন। কোনদিন বৈষম্যতা নিয়ে তিনি রাজনীতি চালাননি অথবা শাসন করেননি। সমগ্র জাত, সমগ্র ধর্ম, সমগ্র বর্ণ সবাইকে আপন বলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে স্থান দিয়েছে বন্ধুগণ। কিন্তু যার পরিণাম স্বরূপ আমরা আজকে কি দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে যে আমাদের যে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে যে গণতান্ত্রিক যে শাসন অধিষ্ঠিত হয়েছে, এই গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার অবস্থা কি সেটা আপনারা বিচার করুন। কারণ সত্যকে তুলে ধরার আমাদের অধিকার রয়েছে, কারণ সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে। আজকে বর্তমান সময়ে সাধারণত একটা ক্ষুদ্র ভাষার স্ক্রিপ্ট নিয়ে আমাদেরকে লড়তে হচ্ছে। যে জায়গাতে ভারতের সংবিধান পার্ট নাম্বার 3 আর্টিকেল 19, 29 এবং 30 মধ্যে কি বলেছে, কি লিপিবদ্ধ করা আছে আপনারা জানেন। সেখানে কালচার এবং ল্যাঙ্গুয়েজকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে বন্ধুগণ। কিন্তু সাধারণত আমাদের কর্পোরেট যে কর্পোরেট দিয়ে যারা আমাদের জনজাতি ভাই বোনেরা শিক্ষায় শিক্ষিত হব, সে অধিকারটুকু আমাদেরকে দিতে চাচ্ছে না বর্তমান যে রাজ্য সরকার। যার পরিণাম স্বরূপ আমরা সেই আগরতলার রাজপথে রবীন্দ্র ভবনের সম্মুখে আমাদের মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহাজি উনি ডাইরেক্ট উনার বক্তব্যের মধ্য দিয়ে সোজাসুজি বলে দিয়েছেন। তো আমরা যারা পাহাড়ে যারা জনজাতি বলে আমরা নিজেকে দাবি করি, কেন আমরা আজকে বিজেপি করব? সাধারণত আমাদের অধিকার নিয়ে যদি আমরা কথা বলতে না পারি, সাধারণত যদি আমরা লিপি নিয়ে যদি কথা বলতে না পারি, এই লিপি নিয়ে এত রাজনীতি, তাহলে কেন আমরা বিজেপি করব? আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের যে পাহাড়ের সমগ্র জনগোষ্ঠী যে বিজেপি আসার পরিপ্রেক্ষিতে এই সমগ্র ত্রিপুরা রাজ্যে যে এডিসি অধিষ্ঠিত এলাকার মধ্যেও একটা উন্নয়ন হবে। সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে
উনারা দাবি করে চলেছে যে সমগ্র ত্রিপুরা রাজ্যে উন্নয়ন করে চলেছেন বলে, কিন্তু আপনারা বিশ্লেষণ করুন সত্য ঘটনা কি। আপনারা এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে গিয়ে একটু ভিজিট করে দেখুন, দেখুন আপনারা আপনারা যদি আমাদের সঠিক উন্নয়ন চাইতেন তাহলে কেন 10 বছর হতে চলেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনাদের নন এডিসি এরিয়াগুলিতে অত্র এলাকাগুলিতে আপনারা বিভিন্ন ধরনের নির্বাচন সংগঠিত করেছেন, কিন্তু এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে একটা বিসি ইলেকশন আপনারা করতে পারছেন না এবং করতে দিচ্ছেন না। এটা কোন ধরনের গণতান্ত্রিক শাসন আপনারা চিন্তা করুন বন্ধুগণ। এটা কি গণতান্ত্রিক শাসন না স্বৈরাচারী শাসন? আপনারা চিন্তা করুন। এটা তো একনায়কতন্ত্রের একটা শাসনের একটা চিহ্ন হিসেবে এখানে প্রতিষ্ঠিত আমরা সরাসরি দেখতে পাচ্ছি বন্ধুগণ। যদি আপনারা সত্যিকারে জনজাতি ভাই বোনেদের দুঃখ দুর্দশাকে যদি আপনারা বুঝতেন এবং উন্নয়ন যদি চাইতেন তাহলে বিসি ইলেকশন আপনারা সংগঠিত করতেন, কিন্তু না, কারণ বিসি ইলেকশন এডিসি উত্তর এলাকাগুলিতে আমরা সংগঠিত করব না, কারণ রাজনৈতিক স্বার্থ আমাদের পূরণ হবে না। কারণ সমগ্র এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে মহারাজের প্রভাবটা রয়েছে, মহারাজের প্রভাবটা রয়েছে এবং মহারাজের প্রভাব যতটুকু ক্ষুণ্ণ হবে না, হ্রাস পাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক স্বার্থগত দিক দিয়ে সেখানে কোনোদিন নির্বাচন করব না। এইটা আপনাদের আশঙ্কা, এটা আপনাদের মনোবাঞ্ছনা, এটা আপনাদের পরিকল্পনা, যার পরিণাম স্বরূপ আমরা এখানে সাক্ষী বহন করছি। এ ধরনের রাজনীতি যে পরিচালনা করছে এই পটিশরা বাজারের মধ্য দিয়ে আমি ধিক্কার জানাই। এ ধরনের শাসন আমাদের দরকার নেই। তো কাজেই আগামী দিনে আমরা আমাদের এডিসি অধ্যুষিত গুলিতে কিভাবে মহারাজার যে আদর্শ, মহারাজার যে চিন্তাধারা, সেটাকে আমরা কিভাবে আরো প্রমোট করতে পারি। এবং আপনারা বিবেচনা করে দেখুন 30-40 বছর রাজনৈতিক জীবনে কোন নেতা, কোন মানুষ একতার ঐক্যতার কথা বলেছেন আমরা কোনোদিন দেখিনি। কিন্তু একমাত্র বর্তমান সময়ে আমরা সাক্ষী বহন করি, সেটা হচ্ছে মহারাজ প্রদূর কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মা। উনি সমগ্র জাতি, ধর্ম, বর্ণ সমগ্র মানুষকে ঐক্যতার ডাক আহ্বান করেছেন। কিন্তু এর পূর্বে সমস্ত যারা রাজনীতি শাসন করেছেন সবাই বিচ্ছিন্নতাবাদী রাজনীতি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, যার পরিণাম স্বরূপ আমরা বিভিন্ন ধরনের সাক্ষী বহন করেছি। আমাদের যে যারা বড় রয়েছেন আপনারা আরো অবগত আছেন এর সম্বন্ধে। তো কাজে এই ধরনের রাজনীতি আমাদের চাই না, এ ধরনের শাসন আমাদের দরকার নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবং বিশেষ করে এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে যারা জনজাতির দরদির কথা বলে, জনজাতির সাপোর্ট গ্রহণ করতে চায় বা গ্রহণ করতে চায় বা লাভ করতে চায়, কিন্তু বাস্তবে যে উন্নয়ন করতে দ্বিধাবোধ করেন তাদেরকে আমরা কোনোদিন এই এডিসি অধ্যুষিত এলাকার মধ্যে ঢুকতে দেব না, ঢুকতে দেব না। তো এটা এই আহ্বান আমাদের সমগ্র যারা জনজাতি ভাই বোনেরা আছেন আপনারা বুঝতে হবে। আপনারা মোস্ট এডুকেটেড, না দিস ইউ পিপল আর মোস্ট এডুকেটেড। আপনাদেরকে বুঝতে হবে কি ধরনের রাজনীতি, এই মিথ্যাবাদী রাজনীতি আমাদের দরকার নেই। কারণ আমরা সত্যের সঙ্গে সত্যের সাথে আমরা যুদ্ধ করছি এবং সত্য একদিন জয় হবে এই বিশ্বাস আমি রাখি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরেকটা পয়েন্ট আপনাদের সম্মুখে উত্থাপিত করব। আমরা সবাই জানি আমাদের ভারত দেশ, সেখানে বিবিধের মাঝে মিলন মহান, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা, এটা আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলের মেন আদর্শ অথবা মেন প্রিন্সিপাল অথবা মেন সিদ্ধান্ত। কিন্তু বর্তমান সময়ে
ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমরা ত্রিপুরা রাজ্যের বাই প্রয়াত এঞ্জেল চাকমা, উনি একজন MBA লাস্ট ইয়ার পড়াশোনা করতেন এবং ভারতীয় সৈনিকের একজন সন্তান ছিলেন। কিন্তু আজকে রেসিজমের কারণে, জাতিগতের কারণে যখন আমরা নর্থ ইস্টের বাইরে যাই, আমাদেরকে চিনি চাইনি বিভিন্ন বলে আমাদেরকে আহ্বান করা হয়, আখ্যায়িত করা হয়। তো যে কনস্টিটিউশন যেখানে সমগ্র মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্রকে একতা করার কথা বলে, সেই কনস্টিটিউশনের মধ্য দিয়ে আজকে যারা ভারতের বাইরেও আমরা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হচ্ছি, অ্যাসল্টেশনের শিকার হচ্ছি, কখনো আমাদেরকে হত্যা হতে হচ্ছে, যার পরিণামস্বরূপ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের যে এঞ্জেল চাকমা, উনিও তো ভবিষ্যতে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অথবা সমগ্র ভারতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। কিন্তু সেই দিন, সেই মোমবাতি প্রজ্বলিত হওয়ার পূর্বে তাকে নিভিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের রাজনীতি, এই ধরনের শিকার আমাদের হতে হচ্ছে বন্ধুগণ। তো কাজে এই সমস্ত ধরনের যে অত্যাচার, এই সমস্ত ধরনের যে নিরাচার, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। আগামী দিনে আমরা কোন আদর্শবাদী, কোন নেতার সাথে সমর্থন করব, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই বিবেক বিবেচনা রেখে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। না হলে যে পরিণাম আমরা ভুগছি, সেটা ইতিহাস আমাদেরকে কোনোদিন মাফ করবে না। নিজেকে যদি আপনারা এডুকেটেড বলে দাবি করে থাকেন, আপনাদের যে শিক্ষার যে ফল, শিক্ষার যে চিহ্ন আপনাদেরকে দেখাতে হবে। তো আমি সবাইকে আবারও আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমার প্রণাম জানিয়ে, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।